সড়কের পর এবার মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। রাজধানীতে ঢোকা ও বের হওয়ার মুখে আটকা 10টি ট্রেন। এরকম করার আর 10 জন মানুষের ভোগান্তি করার দরকার নাই। বুঝতে বেরোলাম, দেখতেছি নর্মাল পরিস্থিতি কি অবস্থা। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধের সুপারিশ টাস্ক ফোর্সের। পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানো ও অটোপাস বন্ধের সুপারিশ। বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না, আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টার হুঁশিয়ারি। নজরদারিতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ। কমছে রোহিঙ্গাদের জন্য সহায়তা, ক্যাম্পে তাদের ধরে রাখা চ্যালেঞ্জিং, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ফেরত পাঠাতে চীনের সহযোগিতার আশ্বাস। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি, আমি মশিউর অনিক। মুক্তি, দিনভর আন্দোলনের পর এবার তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার দাবিতে রেলপথ অবরোধ করেছে। এতে করে দুপাশে প্রায় 10 থেকে 12টি ট্রেনও কিন্তু আটকে গেছে এবং সবশেষ কিছু না করতে পেরে পথচারীরা আসলে পথেই নেমে পড়েছে, হেঁটেই চলছে গন্তব্যে। এবং এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে এই যে কয়েকদিন ধরে অনশন করছেন শিক্ষার্থীরা, এতে যে 11 শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 3 জনকে কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে সহকর্মী আরিফ হোসেনের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার বিকেল 3:45টার দিকে মহাখালী রেল ক্রসিংয়ে গিয়ে আন্দোলনরত তিতুমিরের শিক্ষার্থীরা প্রথমে রেল লাইনে শুয়ে পড়েন, পরে রেলপথ অবরোধ করেন। এতে উভয় দিকের অন্তত 10টি ট্রেন আটকা পড়ে। কলেজের স্টুডেন্টরা যদি রেলপথ সাধারণ জনগণের ভোগান্তি করে, তাহলে অন্যান্য বিভিন্ন দলীয় লোকজনরা কি করবে? সরকার সবেমাত্র একটা পর্যায়ে দাঁড়াইছে, এখন এই অবস্থায় এই সরকারকে বিভ্রান্তি করা হচ্ছে আমি মনে করি। এর আগে টানা 5ম দিনের মতো সকাল 11টায় কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের। বারাসাত ব্যারিকেড কর্মসূচিতে চরম ভোগান্তির মুখে পড়েছে সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। হাঁটতে গিয়ে সমস্যায় পড়ছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। জনগণকে ভোগান্তিতে না ফেলে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করার দাবি নগরবাসীর। হেঁটে যাচ্ছি এখন বাচ্চা নিয়ে, কোলে নিয়েও তো এত দূর যাওয়া সম্ভব না। ছাত্রদের যদি সেই যোগ্যতাটাই থাকে তাহলে ওরা বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে চান্স পাক। কলেজে তো এরকম করার আর 10 জন মানুষের ভোগান্তি করার দরকার নাই। সরকার যদি এই দাবিকে মানে, সেক্ষেত্রে অন্যান্য কলেজগুলো মানে বিশ্ববিদ্যালয় যাবে। এই সুযোগে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকে। নির্ধারিত ভাড়ার 1.5 থেকে 2 গুণ দিয়ে সাধারণ মানুষের যেতে হচ্ছে গন্তব্যে। 100 টাকা বেশি যাচ্ছে, যেটা দিয়ে 2 বার আসা যাওয়া করা যাবে হিসাব করলে। যেখানে 20 টাকা ভাড়া সেখানে 50 টাকা 100 টাকা দিয়ে ভাড়া দেওয়া যেতে হবে, ভাঙ্গে যেতে হবে। এরকম রাস্তা কালকে এরকম ছিল। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অফিস ফেরত মানুষদের পড়তে হয় ভোগান্তির মুখে। যানজটে নাকাল নগরবাসীদের নির্ধারিত স্থানে যেতে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয় রাস্তায়। মানুষের যে ভোগান্তি হচ্ছে দিনের পর দিন, এটা খুব দ্রুত সুরাহা করা উচিত এবং আপনার এই আমাদের দাবি দেওয়াগুলা একটু আমাদেরকে বুঝে শুনে করা উচিত। যাওয়ার পথে এই ধরনের যদিও ভোগান্তি হয়, এখন আমার যেতে হলে কমপক্ষে 1 ঘন্টা ঘুরে যেতে হবে। সেটা আমার জন্য একটা অযথা ভোগান্তি না? সড়ক ও রেলপথ অবরোধ থেকে শিক্ষার্থীদের সরাতে আইন শৃঙ্খলার পাশাপাশি 4 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে 3 জনের শরীরের অবস্থার অবনতি হলে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয় ঘোষণা করে বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশের পাশাপাশি শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও উপদেষ্টার ক্ষমা প্রার্থনার দাবি সামনে রেখে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চলছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে মহাখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, এই মুহূর্তে ওই এলাকায় যান চলাচল পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
মুক্তি, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যে শাটডাউন কর্মসূচি ছিল শিক্ষার্থীদের কর্মসূচির ঘোষণার পরপরই তারা সড়ক এবং রেলপথ অবরোধ করেছে। নিশ্চয়ই আপনি আমার পিছনে ছবিতে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তাদের যে আমরণ অনশন, সেই আমরণ অনশন কর্মসূচি কিন্তু অব্যাহত আছে। যেহেতু ঢাকা শহর একটু যানজটের শহর, সামান্য ছোটোখাটো কর্মসূচি হলেই কিন্তু সমগ্র নগরীতে একটু ভোগান্তি চিত্র আমরা দেখতে পাই। আমরা পথচারীদের সাথে কথা বলেছিলাম, পথচারীদের বিষয়টা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু অফিস টাইম শেষ, এখন বাড়িতে ফেরার পালা, সেই বাড়িতে ফেরার পথে কিন্তু কিছুটা ভোগান্তিকে তাদেরকে পড়তে হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা যে বিষয়টা আমাদের বলেছে সেটি হলো যে প্রায় 35 থেকে 40 হাজার শিক্ষার্থী রয়েছে এবং 22 থেকে 23টি বিষয়ে কিন্তু সেখানে শিক্ষার্থীরা পড়াশোনা করেন। তাদের বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি সেটি যৌক্তিক, এটি তারা বলছেন। একই সঙ্গে তাদের 3টি দফা আছে। একটি শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেটি প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ, আর সেই সঙ্গে যে বিশ্ববিদ্যালয়করণ, বিশ্ববিদ্যালয় রূপদান, সেটি তাদের দাবির মধ্যে উল্লেখ আছে। আপনি একটু জানিয়ে রাখি যে প্রায় 57-58 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই তিতুমির সরকারি কলেজ, সেটি মূলত বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তাদের এই আন্দোলন। এখন তারা যে পথটি আছে এটি মহাখালী একটি প্রধান সড়ক, রেলপথের উপরেই শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 14টি ট্রেন এখন পর্যন্ত চলাচল বন্ধ রয়েছে। এতে করে কিছুটা ভোগান্তি হয়, সেটা তো স্বাভাবিক। সেটির পাশাপাশি একটু যে বাড়তি তথ্য দেয় সেটা হলো যে শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে প্রায় 4 জন শিক্ষার্থী অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি। শিক্ষার্থীদের দাবি হলো যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। আপনি নিশ্চয়ই আমার পিছনে শুনতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন বিশ্ববিদ্যালয় করার দাবিতে। সেই সাথে তাদের এই যে দাবির সঙ্গে তাদের যে নারী শিক্ষার্থী তারাও কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টার কাছ থেকে সদুত্তর বা একটি সন্তোষজনক উত্তর না আসছে বা এই ব্যাপারে সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে অবরোধ, সড়ক অবরোধ, রেলপথ অবরোধ সেটি অব্যাহত থাকবে। আর এর পাশাপাশি আশেপাশে পুলিশের যে তৎপরতা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা রয়েছে সেটি বেশ চোখে পড়ার মতো। জল কামান আছে, পুলিশের যে তৎপরতা সেটিও কিন্তু বেশ লক্ষণীয়। আর এখন যেহেতু প্রায় অফিস আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ছুটি হয়েছে, সেহেতু এখন মানুষ বাড়ির পথে যাচ্ছে। সেই দিকটা থেকে বলতে গেলে তো কিছুটা ভোগান্তি থাকে। যান চলাচলের ধীর গতি আছে, কিছুটা যান চলাচল ধীরেই চলছে। তবে যারা বাড়ির পানি ফিরে যাচ্ছেন তারা একরকম পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন বলে কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল তিতুমির কলেজের যে অনশন কর্মসূচি বা অবরোধ কর্মসূচি, সে অবরোধ কর্মসূচি থেকে আমার কাছে সবশেষ তথ্য। মুক্তি, পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। মুক্তি। সহকর্মী জাবেদ আব্দুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। অনেক আমাদের সহকর্মী জাবেদ আব্দুল্লাহর মাধ্যমে আমরা জানছিলাম যে তিতুমির কলেজের কি অবস্থা চলছে এই মুহূর্তে, এবং যেটি বলছিলাম যে সড়কে আসলে তারা অবরোধ করেছেন, যার কারণে কিন্তু অনেক যানবাহন কোথাও আটকে আছে, কোথাও ধীর গতিতে চলছে এবং অনেকে নিজ নিজ গন্তব্যে বাধ্য হয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। মুক্তি যেমনটা বলছিলেন, পাশাপাশি জাবেদ আব্দুল্লাহ জানাচ্ছিলেন যে রেল লাইনের ওপরেও কিন্তু তারা এখন অবস্থান নিয়েছে, যে কারণে কিন্তু কমলাপুরে অনেক রেল কিন্তু এখনো রেলগাড়ি আটকে আছে। তো সরাসরি আমরা চলে যেতে চাই কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে রয়েছে এবং সেই বিষয়ে জানার জন্য সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহিনুর ইসলাম সাগর। আপনার থেকে জানতে চাই যে কমলাপুরে কয়টি ট্রেন এখন পর্যন্ত আটকা পড়েছেন, আর যারা আটকে পড়েছে যাত্রীরা তারাই বা কি জানাচ্ছেন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক রাজধানীতে যে সরকারি তিতুমির কলেজ আছে সেখানকার শিক্ষার্থীরা তাদের যে 3 দফা দাবি পেশ করেছিলেন সেটি পুরো না হওয়ায় তারা রাস্তা অবরোধের পাশাপাশি আজকে বিকেল 3টার পর থেকে তারা কিন্তু মহাখালীতে যে রেল ক্রসিং আছে সেটি অবরোধ করেছে। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচল করতে পারছে না, ঠিক একইভাবে কিন্তু রেলপথও কিন্তু তারা স্থবির করে ফেলেছে। এর ফলে রাজধানীর কমলাপুরে কিন্তু এখন পর্যন্ত দুপুর 2:40 পর থেকে ঠিক এখন অবধি পর্যন্ত মোট 8টি ট্রেন কমলাপুর থেকে ঢাকার বাইরে যেতে পারেনি। সেই ট্রেনগুলো হচ্ছে যে দুপুর 2:40 রাজশাহীগামী যে সিল্ক সিটি ট্রেন ছিল সেটি যাওয়া শুরু করেছিল, পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের তাদের যে রেল ক্রসিং যে অবরোধ করেছিল সেখান থেকে আবার সেই ট্রেনটি আবার ফেরত আসে। এইরকম ভাবে মোট এখন পর্যন্ত
8টি ট্রেন এখান থেকে রাজধানী থেকে ছেড়ে যেতে পারেনি। অপরদিকে দেখা যায় যে রাজধানীতে যে ট্রেনগুলো আসছিল সেগুলো এখন পর্যন্ত 4টি ট্রেন রাজধানীর কমলাপুর স্টেশনের পরের যে 2-3টি স্টেশন আছে, যেমন বিমানবন্দর স্টেশন আছে, টঙ্গী স্টেশন আছে, জয়দেবপুর স্টেশন আছে, এইরকম স্টেশনগুলোতে এখন পর্যন্ত স্টেশন ম্যানেজারের যে তথ্য তিনি বলেছেন যে এখন পর্যন্ত 4টি ট্রেন ঢাকায় অর্থাৎ কমলাপুর স্টেশনে আসার কথা ছিল, সেই ট্রেনগুলো কিন্তু আসতে পারেনি। সুতরাং এখানকার যে যাত্রী যারা আছেন তারা অত্যন্ত ভোগান্তির কথা বলছেন। একইভাবে যেহেতু দুপুর 2:40 পর থেকে এখন পর্যন্ত যেহেতু ট্রেন এখান থেকে ছেড়ে যেতে পারেনি, সেক্ষেত্রে যারা আগের যাত্রী ছিলেন তারা কিন্তু বিপদে পড়েছেন যে তাদের ট্রেনের টিকিটও কাটা আছে, অন্যদিকে তারা এখান থেকে যেতে পারছে না। সেই দিক থেকে কিন্তু কমলাপুর স্টেশন ম্যানেজার যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত শুরুর দিকে 2টি ট্রেনের রিফান্ড অর্থাৎ যারা টিকিট কিনেছিলেন তাদেরকে টাকা ফেরতের বিনিময়ে তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই রকম 2টি সংখ্যা ছিল। পরবর্তীতে আরও 3টি ট্রেনের সংখ্যা বাড়িয়ে এখন পর্যন্ত 5টি ট্রেনের রিফান্ড টিকিট দেওয়ার যে সুবিধা সেটির যে কমলাপুর স্টেশন ম্যানেজার যে রেল স্টেশন আছে তার এখন পর্যন্ত সেই ব্যবস্থা করেছেন। তো এখানকার যাত্রীরা বারবার একটি কথা বলছেন যে এতে করে শিক্ষার্থীদের যে তাদের যে রেল ক্রসিং এর তারা যে অবরোধ করে রেখেছে সেক্ষেত্রে যানবাহন যেমন চলতে পারছে না, কিভাবে রেল লাইন রেলপথটাকে তারা অবরোধ করে ফেলেছে। এর ফলে সাধারণ যাত্রীরা যারা বিভিন্ন গন্তব্যে ছুটে যেতে চাচ্ছিলেন তারা কিন্তু কেউ যেতে পারছে না। একটা ভুক্তভোগী হচ্ছে এই দেশের যারা যাত্রী তারা। সুতরাং এই থেকে পরিত্রাণ কি পেতে পারে সেটির জন্য তারা বারবার রেল স্টেশন ম্যানেজারের যিনি আছেন তার বরাবর তারা যাচ্ছেন, তারা বিভিন্নভাবে তারা তাদেরকে চেষ্টা করছেন যে এটা ছেড়ে দেওয়ার সুযোগ কখন হবে, কিন্তু এই মুহূর্তে তারা এখন পর্যন্ত বলতে পারছেন না। যেহেতু ছাত্রছাত্রীরা অবরোধ রাস্তায় করছে, সুতরাং রেল পথে অবরোধ না সরা পর্যন্ত, শিক্ষার্থীরা না সরা পর্যন্ত এখান থেকে ট্রেন যেতে পারবে না, এমনটি আমাদেরকে জানিয়েছিল এখানকার স্টেশন ম্যানেজার। তো এই ছিল আমার এখান থেকে সবশেষ তথ্য। অনেক তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে তৈরি হয়েছে জটলতা কমলাপুর রেলওয়ে স্টেশনে, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন শাহিনুল ইসলাম সাগর। এদিকে তিতুমিরের শিক্ষার্থীদের আন্দোলন জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এই কথা বলেন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা যাবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিটি, তবে দাবি অনুযায়ী পিএইচডি শিক্ষক ও গবেষণায় বরাদ্দ বাড়ানো হবে। এদিকে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করার কোনো যৌক্তিকতা নেই বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না, তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। ওখানে 17 জন পিএইচডি হোল্ডার আছেন, তারপরেও যদি আরও দিলে শিক্ষার মান বাড়ে ওই কলেজের, আমরা আরও দিব। দ্বিতীয় আরেকটা দাবি করেছে তারা যে গবেষণার জন্য বরাদ্দ বাড়াতে হবে, সেটাও আমরা এগ্রি করেছি যে বরাদ্দ বাড়াবো। লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে, তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দাওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। জনভোগান্তি না করে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। যে কোনো যৌক্তিক দাবিতে সরকার শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তথ্য উপদেষ্টা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তার সঙ্গে ছিলেন। আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল, কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না। তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্য ভালো কিছু হবে। 5ই আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। যে কোনো ইস্যুতেই আমরা দেখেছি রিকশাওয়ালা সেজে এসে নেমেছে, পরে তাদের ছবি পাওয়া গেছে বিভিন্ন এমপিদের সাথে, এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি। আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক। সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধের সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স। এছাড়া একত্রীভূতকরণের মাধ্যমে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমিয়ে আনাও যেতে পারে ও অটোপাস বন্ধের সুপারিশও রাখা হয়েছে। দুপুরে টাস্ক ফোর্সের প্রতিবেদনের সুপারিশ নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা কথা জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি ছাড়া শিক্ষকদের প্রমোশন না দিতেও সুপারিশ করেছে টাস্ক ফোর্স। বাকিটা জানাচ্ছেন মেহেরিন আলী।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে গত বছর 10 সেপ্টেম্বর উন্নয়ন কৌশল পুনর্গঠন, আর্থিক ব্যবস্থায় ফাঁকফোকর খুঁজে বের করা এবং প্রকল্প বাস্তবায়নের শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য 12 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত এই টাস্কফোর্স প্রতিবেদন জমা দেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার দুপুরে এই প্রতিবেদনের সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলনে টাস্কফোর্স কমিটির সদস্যরা সংস্কার খাত নিয়ে কথা বলেন। যেভাবে এতদূর এগিয়েছি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের সুপারিশ করেছে এই টাস্কফোর্স। প্রতিবেদনে বলা হয়, সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি বন্ধ করা উচিত। যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আচরণবিধি থাকতে হবে। সবাই ছাত্ররা রাজনীতির একটা পরিচয় আছে, একটা আচরণবিধি, তাদের নিজেদের দেশ সমাজ সব কিছু মিলিয়েই একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের আচরণবিধি তৈরি করে। হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানসম্পন্ন শিক্ষা দিতে পারছে না উল্লেখ করে প্রতিবেদনে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ করেছে এই টাস্কফোর্স। এছাড়া অটোপাস বন্ধ ও কোচিং নির্ভরতা কমানোর উপর সুপারিশ করেছে। একটি শক্তিশালী সুবিধাভোগী গোষ্ঠী দশক ধরে ব্যাংকিং খাতকে দুর্বল করে রেখেছে তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রভাব দূর করতে বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া প্রয়োজন। টাস্কফোর্সের প্রতিবেদনে ব্যাংক ছাড়াও বিভিন্ন খাতে সংস্কারের সুপারিশ এসেছে, যার মধ্যে সরকারি হাসপাতাল, গ্রামীণ স্কুল ও ক্লিনিক, বিআরটিএ সংস্কার সহ বুড়িগঙ্গা নদীর পুনরুজ্জীবন, একটি মন্ত্রণালয় সংস্কারের মতো বিষয়গুলো। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একটি কমান্ড সেন্টার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা অরাজকতা উস্কে দিতে বিপুল অর্থ ব্যয় করছে। যে কোনো পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপে নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের ব্যবহার করতে হবে। পাশাপাশি পুলিশকে অনলাইনে মামলা দায়ের কার্যক্রম চালানোরও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এক সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ওই সময় উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের যে কোনো প্রান্ত থেকে অভিযোগকারীরা যাতে প্রাথমিক তথ্য প্রতিবেদন দাখিল করতে পারেন, সেজন্য পুলিশের উচিত 999-এর মতো নির্দিষ্ট কল নম্বর চালু করা। পরে এ নিয়ে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে, সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়। কিছু একটা হলে যাতে সমস্ত রিসোর্স নিয়ে গভর্নমেন্টের ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত যতগুলো এজেন্সি যাতে কাজ করতে পারে, সেটার জন্য একটা কমান্ড সেন্টার করার কথা বলেছেন। মূল উদ্দেশ্য হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তো ইমপ্রুভ হচ্ছে, যার আরও একটু ইমপ্রুভ হয়। এবং এটা আমরা এই বছরে এটা একটা মানে এই ইন্টারিম গভর্নমেন্টের একটা বড় কাজ হবে, যে এইটা একটা খুবই ক্রিটিক্যাল একটা ইয়ার। আমরা অনেকগুলো পলিটিক্যাল প্রসেস, আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি। এই ইয়ারে যাতে আমরা অ্যাচিভ করতে পারি যে না, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে আরও বড় হয়। মুক্তি, বাংলাদেশে যেই রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল তাদের জন্য কিন্তু আন্তর্জাতিক সহায়তা কমছে, আর দিন দিন তাদেরকে ক্যাম্পে ধরে রাখাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। এবং দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে তিনি কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেছেন যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। এই বিষয়ে সহকর্মী জাহিদ হাসানের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও নিপীড়নের শিকার হন বাসিন্দারা। পুড়িয়ে দেয়া হয় বাড়িঘর, চালানো হয় গণহত্যা। এক পর্যায়ে প্রাণে বাঁচতে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফ ও উখিয়া এলাকায় আশ্রয় নেয় নির্যাতিতরা। ঝাঁকে ঝাঁকে বাংলাদেশে প্রবেশ করে প্রায় 10 লাখ রোহিঙ্গা, যে জনসংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 15 লাখে। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও জেনোসাইড স্টাডিজ বিভাগ আয়োজন করে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনার। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে টেকসই উদ্যোগ না নেওয়া হতাশাজনক। Is to push the Rohingya agenda despite all frustrations surrounding it. This has been one of the most formidable challenge of our time, and we all understand, with no clear solution in the sight, there is also an element of frustration. পরে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে তৎপরতা অব্যাহত রয়েছে। রোহিঙ্গা ইস্যু is not a Bangladesh problem, it's a problem of the international community. It has remained confined to our territory so far. But I have warned all my friends wherever I had the opportunity to speak or give my opinion that this is not going to remain a problem of Bangladesh alone if you do not resolve it in good time. You just sit tight and accept whatever life is offering them. So these people will become desperate. উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাচ্ছে। নির্দিষ্ট এলাকায় তাদের আটকে রাখা কঠিন হয়ে পড়ছে বলেও জানান তিনি। They have serious interest in that. I have tried to impress upon them that you need peace in the Rakhine state because you reach the Bay of Bengal ultimately through the Rakhine state. So you need peace in the Rakhine state, and peace in the Rakhine state is not possible unless you resolve this issue of the Rohingyas. চীন রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। China is one country which has tremendous interests in Myanmar. জাহিদ হাসান, এখন ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। জোহরের নামাজের পর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। এই নিয়ে আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, প্রথম ধাপের দ্বিতীয় দিনের যে ইজতেমা, সেই ইজতেমাতে লোক সমাগম কেমন দেখতে পেয়েছেন, আর কোনো অভিযোগ কি জানানো হয়েছে কিনা, পেয়েছেন কিনা, কি তথ্য আছে? অনেক দ্বিতীয় পর্বের যে ইজতেমার সেটির আনুষ্ঠানিকতা চলছে এবং এই যে 160 একরের যে তুরাগ তীর, সেটির যে মূল সামিয়ানা, এই সামিয়ানার নিচে ইমানের মেহনত করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং আমরা দেখছিলাম যে বাদ জোহর যখন এই ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়, তারপর থেকেই মূলত যে তাবলিগ জামাতের যারা শীর্ষ ওলামায়ে কেরামগণ রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ধরনের ধর্মীয় যে বয়ানগুলো রয়েছে সেই বয়ানগুলো করছেন এবং সেই বয়ানগুলো খুব মনোযোগ সহকারে ধর্মপ্রাণ মুসল্লিরা শুনছেন। এবার কিন্তু প্রথমবারের মতো ইজতেমা আয়োজিত হচ্ছে 3 পর্বে, অর্থাৎ প্রথম 2 পর্বে অংশ নিচ্ছেন সূরায়ে নেজামের অনুসারী মুসল্লিরা এবং প্রথম পর্বে আমরা দেখেছি যে ঢাকার একাংশ সহ 41টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন এবং এই পর্বে ঢাকার একাংশ সহ 22টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন। এবং এই পর্বে কিছুটা লোক সমাগম কম, কারণ অল্প কয়েকটি জেলার মুসল্লিরা এখানে অংশ নিয়েছেন, তাই ভিড় তেমন একটি নেই এবং মুসল্লিদের মধ্যে থেকে অভিযোগ খুব একটা পাওয়া যাচ্ছে না। তবে একটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে মশার উপদ্রব। ঠিক বিকেলের পর থেকেই শুরু হয় এই মশার উপদ্রব এবং এই মশার কামড়ে কিন্তু সব মুসল্লিরাই কিন্তু বেশ অতিষ্ঠ এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেটি আসলে অপ্রতুল, কারণ সিটি কর্পোরেশনকে আমরা দেখছিলাম যে তারা বারবার মশার ওষুধ দিচ্ছেন, তবে খুব একটাতে কাজে দিচ্ছে না। তবে এখন কিন্তু মাগরিবের নামাজের পর যে মূল বয়ান মঞ্চ রয়েছে সেখানে বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম আহমেদ লাট এবং তার বয়ান কিন্তু তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভাষাভাষীদের জন্য তর্জমা করে দেওয়া হচ্ছে এবং সেটি পড়ছেন মাওলানা ওমর ফারুক। এবং আজকে এই আনুষ্ঠানিকতা এশার নামাজের পর শেষ হবে এবং আগামীকালকে ফজরের নামাজের পর আম্বয়ানের মধ্যে দিয়ে এই দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকতা শুরু হবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। অনেক সারা দেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা। সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী অর্চনা সহ সরস্বতী দেবীর আরাধনা। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। আরও জানাবেন তানজিলা খান মিম। বর্ণময়ের আজ প্রথম বর্ণ লেখা শেখা, তাই শুরুটা হওয়া উচিত সরস্বতীর হাত ধরেই।
কারণ তিনি যে বিদ্যার দেবী। একমাত্র তিনিই পারেন শিক্ষা জীবনে বিদ্যার্জনের মাধ্যমে ভক্তদের সফলতা দিতে। তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর কাছে প্রার্থনা দুহাত ভরে। এই দিন যারা প্রথম পড়াশোনা শুরু করে, যেসব ছোট ছোট বাচ্চারা, ওরা প্রথম মা সরস্বতীর কাছ থেকে হাতে খড়ি নেয়। মায়ের কাছে আমাদের বিদ্যা বুদ্ধি এবং সকল মানব জাতির যেন আরো ভালো হয়, এর এই প্রার্থনাই করি আর কি। হিন্দু শাস্ত্রমতে সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। তাই তো রাজধানীতে সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলে শাস্ত্রীয় রীতি অনুসারে এই বাণী অর্চনা সহ দেবীর আরাধনা। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে। ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। শিক্ষার্থীরা প্রার্থনা করেন ভালো ফলাফল সহ জ্ঞান অর্জনের। মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। ওনার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেন। আমি দেবীর কাছে জন্য আমি ভালো করে পড়ালেখা করতে পারি। এছাড়াও রমনা কালী মন্দিরে সরস্বতী পূজা পরিদর্শনে এসে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জ্ঞানের আলোকে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। জ্ঞান এবং শিল্পকলা চর্চার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে, মানবিক মানুষ হয়ে ওঠে। এই মূল্যবোধগুলোকে এবং মানবিক মূল্যবোধগুলোকে উপরে তুলে ধরা এবং এর মাধ্যমেই আমরা একটা জ্ঞান সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারি। এই শুক্লা পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী, সরস্বতী পঞ্চমী আবার ঋষি পঞ্চমী নামেও পরিচিত। এই দিনে মা সরস্বতীর জন্ম হয়েছিল বলে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন সরস্বতী। সরস্বতী দেবী শ্বেত শুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণাবাণীও বলা হয়। আবার সরস্বতী লক্ষ্মী ও পার্বতী হিন্দু ধর্মে ত্রিদেবী নামেও পরিচিত। আলোর প্রতিশব্দ বলা হয়ে থাকে শিক্ষাকে। শিক্ষার আলোয় আলোকিত হতে পারলেই একজন মানুষের যাপিত জীবন হয় সাবলীল, উদার হয় মন এবং জাগ্রত হয় মানবতা বোধ। তাই তো হিন্দু শাস্ত্রে সরস্বতী দেবী হলেন সেই বিদ্যা এবং জ্ঞান অর্জনের দেবী। তাই তো আজ দিনভর সনাতন ধর্মাবলম্বীরা এই সরস্বতী দেবীর কাছেই প্রার্থনা করছেন তাদের বিদ্যা অর্জনের পথ যেন সহজ হয়। বিদ্যা অর্জনের পথ সহজ হলেই তারা জ্ঞানের চরম শিখরে পৌঁছে যেতে পারবেন দেবীর আশীর্বাদ আর নিজেদের চেষ্টা বলে। গড়তে পারবেন সুন্দর এবং মানবিক এক সমাজ। বৈদিক কাল থেকে আধুনিক কাল এখন পর্যন্ত জ্ঞানের আলো এভাবে ছড়ায় বলেই হিন্দু শাস্ত্রে সরস্বতী দেবীর অবস্থান রয়েছে অনন্য উচ্চতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তানজিলা খান মীর, এখন ঢাকা। অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। মেলায় ধীরে ধীরে বাড়ছে পাঠক দর্শনার্থীদের ভিড়। সবশেষ অবস্থা জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, আপনার থেকে জানতে চাই যে মেলায় আজ নতুন বই কয়টি এসেছে, আর আগতদের মধ্যে পাঠক নাকি দর্শক কোন সংখ্যা বেশি, কি তথ্য আছে? আমরা মেলায় বিকেল থেকে অবস্থান করছি। তৃতীয় দিনের যদি সবশেষ খবর আপনাকে জানাতে চাই, সেহেতু বলতে হয় যে আজ মেলায় নতুন বই এসেছে 32টি, অর্থাৎ এই 3 দিনে মোট বই প্রকাশের সংখ্যা দাঁড়িয়েছে 45টিতে। তো এমন অবস্থায় বিকেল গড়িয়ে সন্ধ্যা এখন এই মুহূর্তে আলো ঝলমলে বইমেলা প্রাঙ্গণ এবং পুরো বইমেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি পাঠক দর্শনার্থীদের ভিড় অনেক বেশি। তবে বই কেনার যে হার, সেই বই কেনার হারটা আমরা একটু কম দেখছি, কেননা প্রথম দিকে মানুষ যারা বইপ্রেমী মানুষ, বিভিন্ন তরুণ তরুণী বা বিভিন্ন বয়সের মানুষ, তারা এসে বইগুলো দেখতে থাকেন, তারা দেখেন পছন্দের বইগুলো এবং সেই যেই প্রকাশনীতে ঘোরেন প্রকাশনীগুলোতে, সেই প্রকাশনী ঘুরে ঘুরে পছন্দের বইগুলো তারা পছন্দ করে থাকেন এবং কেনাকাটার যে বিষয়টি সেটি দেখা যায় যে 10 থেকে 12 তারিখের পর বা 15 তারিখ মাঝামাঝি সময় গিয়ে কিন্তু বইগুলো কেনার যে হার, সেই বই কেনার পরিমাণটা বেড়ে যায় আমরা দেখেছি। এবং এখন যেটা আমরা যেই দৃশ্য দেখতে পাচ্ছি, দর্শনার্থী বেশি, কারণ আজকে বলা চলে যে সরস্বতী পূজা ছিল, পাশেই রমনা মন্দির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল, সেখানে সরস্বতী পূজার আয়োজন হয়েছে। সেই আয়োজন বা
শেষ করে এখানে আমরা দেখছি অসংখ্য তরুণ তরুণী ভিড় করেছে। মোটা দাগে বলা চলে যে একটু ঘুরে দেখার জন্যই। তবে বই যে একেবারে কিনছেন না তা না, অনেকেই বই কিনছেন তাদের পছন্দের, কেউ প্রবন্ধ, কবিতা, গল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের পছন্দের যে বই রয়েছে সেগুলো কিন্তু অনেকেই কিনছেন। তবে দেখার হারটাই আমরা বেশি দেখছি। এবং বলা চলে যে তৃতীয় দিন হিসেবে আজকে অন্যান্য বছর আমরা যেটি দেখি যে বইমেলা জমে উঠতে বেশ অনেকখানি সময় লাগে, প্রায় সপ্তাহখানেক, সেটি বরং এবছর নয়। তবে শুরু থেকেই আমরা দেখছি একেবারেই বইমেলায় ভিড় যতটা বেশি সেই গত বছরের তুলনায় আমরা প্রথম দিকে যেমনটা দেখছিলাম ঠিক তার বিপরীত চিত্র দেখছি। এখন প্রথম দিন ছুটির দিন ছিল শনিবার, তারপরে রোববার, আজকে সোমবার, সব মিলিয়ে কিন্তু আমরা যেখানে বইপ্রেমী মানুষদের ভিড় বেশ ভালোই দেখতে পাচ্ছি। এবং বই দেখছেন অনেকেই, সেই সঙ্গে পছন্দের বই কিনছেন অনেকেই। তো বই মেলা চলবে রাত 9টা পর্যন্ত, 3টায় শুরু হয়েছে। 3টা থেকে আমরা দেখছি সময় গড়ানোর সাথে সাথে প্রচুর দর্শনার্থী এখানে বেড়েছে। তো বইমেলা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কান্ট্রি মিউজিক বিভাগে 50 বছর পর প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ নারী সঙ্গীত শিল্পী হিসেবে সেরা অ্যালবামের গ্র্যামি জিতলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে নিজের কাউবয় কার্টার অ্যালবামের জন্য পুরস্কার পান তিনি। এছাড়া সং অব দ্য ইয়ার সহ মোট 5টি ক্যাটাগরিতে গ্র্যামি জিতে আসরে হইচই ফেলে দিয়েছেন তরুণ র্যাপার কেন্ড্রিক লেমার। আরও জানাবেন তহিদুর রহমান। বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় স্বীকৃতির আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসে পাহাড়সম পুরস্কার জয়ের রেকর্ড আগে থেকে নিজের ঝুলিতে রেখেছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা বিয়ন্সে নোয়েলস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো.com এরোনায় অনুষ্ঠিত এবারের 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনেও বাজিমাত করলেন কৃষ্ণাঙ্গ এই শিল্পী। কার্নেস্ট পপ সোলো পারফরমেন্সের পুরস্কার জিতেছেন তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার। এছাড়াও শর্ট অ্যান্ড সুইট অ্যালবামের জন্য বেস্ট পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি উঠেছে সাবরিনার হাতেই। এদিকে আলোচিত সিঙ্গেল ডাই উইথ আ স্মাইলের জন্য বেস্ট পপ ডুয়োর পুরস্কার জিতেছেন লেডি গাগা ও ব্রুনো মার্স। এবারের গ্র্যামিতে বড় চমক ছিল বিটলসের। গত বছর এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান নাও অ্যান্ড দেন। এর জন্য বেস্ট রক পারফরম্যান্সের পুরস্কার জিতেছে কিংবদন্তি ব্যান্ডটি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চলমান বিপিএলে একের পর এক বিতর্ক, তবে সব ছাপিয়ে সমালোচনার শীর্ষে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক বিতর্কে দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারী শফিকুরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ অবস্থায় 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন তিনি। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। বিপিএল 2025কে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা, তবে সবচেয়ে উদ্বেগের বিষয় রাজশাহী দলের পারিশ্রমিক বিতর্ক। ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে করেছে প্রশ্নবিদ্ধ। এমন অপেশাদার কাজের ব্যাপারে বিষয়টি নিষ্পত্তির জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। 2 ফেব্রুয়ারির মধ্যে দলের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিল, বাস্তবে তা আলোর মুখ দেখেনি। উঠে এসছে অনিয়মের নানা অভিযোগ। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। এই বিষয়গুলো ভালোভাবে দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার। আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। রাজশাহী দলের টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে 3 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। নিজের দোষ স্বীকার করে 25% হারে 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি, নয়তো নেওয়া হবে আইনি ব্যবস্থা। ফারহান ইহসান, এখন, ঢাকা। শান্তবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সড়কের পর এবার মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। রাজধানীতে ঢোকা ও বের হওয়ার মুখে আটকা 10টি ট্রেন। এইভাবে সব জায়গায় সেদিন ওইখানে বন্ধ, এদিকে এখানে বন্ধ, তাহলে এটা কি হচ্ছে দেশে? কিছু হইলেই
আমরা এই যে ট্রেন বন্ধ করে দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের সাথে ট্রেনের সম্পর্কটা কি? লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধের সুপারিশ টাস্ক ফোর্সের, পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানো ও অটো পাস বন্ধের সুপারিশ। বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না, আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টার হুঁশিয়ারি, নজরদারিতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ। এবং কমছে রোহিঙ্গাদের জন্য সহায়তা, ক্যাম্পে তাদের ধরে রাখা চ্যালেঞ্জিং বললেন পররাষ্ট্র উপদেষ্টা, ফেরত পাঠাতে চীনের সহযোগিতার আশ্বাস। দর্শক, এই ছিল শান্তবাজারের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।